ইতিহাস শুধু তারিখ আর ঘটনা নয়, অজানা অধ্যায়ে লুকিয়ে থাকে না বলা গল্প, বিস্মৃত মানুষ আর সময়ের নীরব সাক্ষ্য। আপনি শুনছেন অজানা অধ্যায়। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান। আপনি শুনছেন অজানা অধ্যায়। অজানা অধ্যায় প্রস্তুত করছে। হিমালয়ের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে ইতিহাস কোনো বইয়ে লেখা নেই, বরং বরফ, পাথর আর নীরবতার মধ্যে জমে আছে শত শত বছরের স্মৃতি। রূপকুণ্ড ঠিক তেমনই এক জায়গা। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০২০ মিটার উঁচুতে একটি ছোট হিমবাহর হ্রদ, যার নাম রূপকুণ্ড। আন্তর্জাতিক গবেষণায় পরিচিত স্কেলেটন লেক রূপকুণ্ড নামে। এই উচ্চতায় দাঁড়িয়ে থাকা সহজ নয়। অক্সিজেন কম, শ্বাস নিতে কষ্ট হয়, হাওয়া হঠাৎ বদলে যায়। বছরের প্রায় পুরো সময়টাই এই হ্রদ বরফে ঢাকা থাকে। শুধু গ্রীষ্মের অল্প কয়েক সপ্তাহ যখন বরফ গলে, তখনই দেখা যায় এর ভেতরের বাস্তবতা। আর সেই বাস্তবতা মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। কারণ বরফ গলে গেলে হ্রদর জলে আর ধারে ধীরে ধীরে প্রকাশ পায় মানুষের কঙ্কাল, খুলি, পায়ের হাড়, পাঁজর, উরু। একটি নয়, দুটি নয়, বরং শত শত মানুষের দেহাবশেষ। এগুলো কোনো কবরস্থান নয়, কোনো যুদ্ধক্ষেত্রও নয়। এগুলো এমন মানুষের চিহ্ন যারা হঠাৎ করেই থেমে গিয়েছিল। এই দৃশ্য প্রথম বাইরের দুনিয়ার সামনে আসে ১৯৪২ সালে। এক ব্রিটিশ বনকর্মী এই দুর্গম অঞ্চলে টহল দিতে গিয়ে হঠাৎ রূপকুণ্ড হ্রদের কাছে পৌঁছান। বরফ গলে যাওয়া জলের ধারে তিনি যা দেখেন তা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। মানুষের কঙ্কাল প্রকৃতির মধ্যে খোলা অবস্থায় পড়ে আছে। প্রথম সন্দেহ ছিল এগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কোনো সেনাদলের দেহাবশেষ। কিন্তু খুব দ্রুত সেই ধারণা ভেঙে পড়ে। কোনো আধুনিক অস্ত্র নেই, কোনো ইউনিফর্ম নেই, কোনো সামরিক চিহ্ন নেই, বরং কঙ্কালগুলোর বয়স অনেক বেশি পুরনো বলে মনে হয়। আরও বিস্ময়ের বিষয়, এই কঙ্কালগুলোর মধ্যে শুধু পুরুষ নয়, নারীও আছে, শিশুও আছে। এর মানে এটা কোনো সেনাবাহিনী ছিল না। তাহলে কারা ছিল এরা? রূপকুণ্ড হ্রদ অবস্থান করছে নন্দাদেবী পর্বতমালার কাছাকাছি। এই অঞ্চল বহু শতাব্দী ধরে তীর্থযাত্রার পথে ব্যবহৃত হয়ে এসেছে। বিশেষ করে দেবী নন্দার উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে মানুষ এখানে আসত। এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ তীর্থযাত্রা মানেই একসঙ্গে পরিবার, বৃদ্ধ, নারী, শিশু। ঠিক যেমনটা দেখা যায় রূপকুণ্ডের কঙ্কালগুলোর ক্ষেত্রে। এই জায়গাতেই স্থানীয় লোক বিশ্বাসের গল্প শুরু হয়। গড়োয়াল অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি কাহিনী প্রচলিত। এক রাজা তার পরিবার এবং বহু সঙ্গী নিয়ে দেবী নন্দার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যাত্রাটি ছিল আনন্দমুখর, নাচ, গান, উৎসব। কিন্তু পাহাড়ের পবিত্র অঞ্চলে এই আচরণকে অশ্রদ্ধা হিসাবে দেখা হয়। লোককথা বলে দেবী নাকি রেগে গিয়ে আকাশ থেকে ভয়ঙ্কর শিলাবৃষ্টি নামিয়ে দেন। বরফের শক্ত শিলা এক এক করে মানুষের মাথায় আঘাত করে। কেউ পালাতে পারেনি, কেউ বাঁচেনি। এই গল্প বহু বছর ধরে শুধু লোককথা হিসেবেই থেকে গিয়েছিল। কিন্তু বিজ্ঞান যখন এই কঙ্কালগুলোর দিকে তাকায়, তখন কিছু বিষয় আর শুধু গল্প বলে মনে হয় না। অনেক খুলিতে পাওয়া যায় একই ধরনের গোলাকার আঘাতের চিহ্ন। এই আঘাত তলোয়ারের নয়, ভর্ষার নয়, মানুষের তৈরি অস্ত্রেরও নয়। এগুলো যেন ওপর থেকে সোজা পড়ে আসা ভারী কিছুর আঘাত। এখানেই একটি প্রশ্ন ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। যদি এগুলো সত্যিই প্রাকৃতিক আঘাতের চিহ্ন হয়, তাহলে এই ঘটনা কি একবারই ঘটেছিল, নাকি এই হ্রদ বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আর শুধু লোককথার দিকে নয়, বিজ্ঞানের ভেতরে ঢুকতে হবে। কারণ হাড়, ডিএনএ আর সময় মিথ্যে কথা বলে না। হাড়, ডিএনএ আর সময় মিথ্যে কথা বলে না।
কিন্তু বিজ্ঞান দিয়ে সব প্রশ্নের উত্তর পাওয়ার আগেও এই জায়গাটাকে বুঝতে গেলে মানুষের বিশ্বাস আর অভ্যাসের দিকেও তাকাতে হয়। কারণ রূপকুণ্ড এমন কোনো জায়গা নয় যেখানে মানুষ হঠাৎ করেই এসে পড়ে। এই পাহাড়ের সঙ্গে মানুষের সম্পর্ক শত শত বছরের পুরনো। রূপকুণ্ড হ্রদ যে অঞ্চলে অবস্থিত তা নন্দাদেবী পর্বতমালার অংশ। এই এলাকা দীর্ঘদিন ধরে ধর্মীয় তীর্থযাত্রার সঙ্গে যুক্ত। বিশেষ করে দেবী নন্দার পূজাকে কেন্দ্র করে গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলের মানুষ এই দুর্গম পাহাড়ি পথে যাত্রা করত। এই যাত্রাগুলো সহজ ছিল না। খাড়া পাহাড়, হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া, বরফ আর শিলার পথ, সবকিছু মিলিয়ে এটি ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা। এই তীর্থযাত্রাগুলোতে মানুষ একা আসত না, পরিবার নিয়ে আসত। গ্রাম থেকে দল বেঁধে আসত। বৃদ্ধ, নারী, শিশু সবাই থাকত সেই বহরে। এই তথ্যটি গুরুত্বপূর্ণ, কারণ রূপকুণ্ড হ্রদের কঙ্কালগুলোর মধ্যে সব বয়সের মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এটা কোনো একক অভিযাত্রীর দল নয়। এখান থেকেই স্থানীয় লোককথার ব্যাখ্যা সামনে আসে। এখানে পরিষ্কার করে বলা দরকার, এই অংশটি লোকবিশ্বাস, বৈজ্ঞানিক সিদ্ধান্ত নয়। গড়ওয়াল অঞ্চলের মানুষের বিশ্বাস অনুযায়ী একসময় এক রাজা, তার পরিবার ও সঙ্গীরা দেবী নন্দার উদ্দেশ্যে এক বিশাল তীর্থযাত্রায় বের হন। এই যাত্রা ছিল রাজকীয়, ঢাক, ঢোল, নাচ, গান, উৎসবমুখর পরিবেশ। কিন্তু পাহাড়ের পবিত্র অঞ্চলে এই ধরনের আচরণকে অশ্রদ্ধা হিসেবে দেখা হতো। লোকগাথা বলে দেবী নাকি এতে রেগে যান। এরপর হঠাৎ করেই আকাশ থেকে নামে ভয়ঙ্কর শিলাবৃষ্টি। বরফের শক্ত শিলাগুলো মানুষের মাথা ও শরীরে প্রচণ্ড আঘাত করে। এই গল্প বহু বছর ধরে শুধু লোকগাথা হিসেবেই শোনা যেত। তবে একটি বিষয় লক্ষণীয়, এই লোককথা শুধু একটি রাজা বা একদিনের ঘটনা নিয়ে নয়। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই পাহাড়ে দেবীর নিয়ম ভাঙলে বারবার বিপদ নেমে আসতে পারে। অর্থাৎ একই ধরনের দুর্ঘটনা ভিন্ন ভিন্ন সময়ে ঘটতে পারে। এই ধারণাটি পরে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে একটি অদ্ভুত মিল তৈরি করে। কারণ আধুনিক গবেষণায় দেখা যায় রূপকুণ্ড হ্রদের সব কঙ্কাল একই সময়ের নয়। এর মানে মানুষ এখানে একবার নয়, একাধিকবার এসেছে এবং একাধিকবার প্রাণ হারিয়েছে। এই জায়গা যেন একটি বিপজ্জনক ফাঁদ, যা বাইরে থেকে বোঝা যায় না। এখন প্রশ্ন আসে, মানুষ কি এই ঝুঁকি জানত? সম্ভবত জানত, কারণ এই অঞ্চলে আবহাওয়া অত্যন্ত অস্থির। হঠাৎ তুষারপাত, শিলাবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা বাতাস সবকিছুই এখানে স্বাভাবিক। কিন্তু বিশ্বাস অনেক সময় ভয়ের চেয়েও শক্তিশালী হয়। দেবীর দর্শনের আকাঙ্ক্ষা মানুষকে আবার আবার এই পথে ফিরিয়ে আনে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, রূপকুণ্ড কোনো প্রধান তীর্থকেন্দ্র নয়। এটা মূল যাত্রাপথের বাইরে একটি উঁচু নির্জন জায়গা। অর্থাৎ যারা এখানে পৌঁছেছিল তারা হয় পথ হারিয়েছিল অথবা আবহাওয়ার কারণে আটকে পড়েছিল। এই ধরনের পরিস্থিতিতে একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক হয়ে উঠতে পারে। এই পর্যায়ে এসে রূপকুণ্ড কঙ্কালের রহস্য আর শুধু লোককথা বা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কারণ কিছু প্রশ্নের উত্তর গল্প দিয়ে দেওয়া যায় না। যেমন, যদি দেবীর ক্রোধই কারণ হয়, তাহলে কেন কঙ্কালগুলোর মাথায় নির্দিষ্ট ধরনের আঘাত? কেন সেই আঘাতগুলো একই রকম দেখতে? এই প্রশ্নগুলোর উত্তর শুধু আবেগ দিয়ে পাওয়া সম্ভব নয়। এই জায়গা থেকেই গবেষকদের দৃষ্টি পুরোপুরি ঘুরে যায় বিজ্ঞানের দিকে। হাড়ের গঠন, আঘাতের ধরন, মৃত্যুর সময়কাল, এই সব কিছু বিশ্লেষণ না করলে রূপকুণ্ডকে বোঝা সম্ভব নয়। আর সেই বিশ্লেষণ আমাদের নিয়ে যায় পরবর্তী ধাপে, যেখানে গল্প নয়, পরিসংখ্যান কথা বলে। কারণ হাড়ে লেখা থাকে মানুষের শেষ মুহূর্তের ইতিহাস। কিভাবে তারা আঘাত পেয়েছিল, কি ধরনের পরিবেশে তারা ছিল, আর মৃত্যুটা কতটা আকস্মিক ছিল, এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নীরব সেই কঙ্কালগুলোর মধ্যেই। সেখান থেকেই রূপকুণ্ড কঙ্কালের রহস্য আরও গভীরে যেতে শুরু করে। নীরব কঙ্কালগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রশ্নের প্রথম উত্তর। আর ঠিক এই জায়গা থেকেই গবেষকরা চেষ্টা করেছিলেন সহজ ব্যাখ্যা খুঁজে বের করার। কারণ এত মানুষের মৃত্যু একসঙ্গে ঘটলে প্রথমেই যে প্রশ্নটা আসে, এটা কি কোনো সংঘর্ষের ফল? প্রথম যে তত্ত্বটি সামনে আসে তা ছিল যুদ্ধের তত্ত্ব। ধারণা করা হয় হয়তো কোনো সেনাদল এই পাহাড়ি পথে চলার সময় আক্রমণের শিকার হয়েছিল।
এ ধারণা অমূলক ছিল না। ইতিহাসে দেখা যায় পাহাড়ি অঞ্চল বহু সময়ই রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হয়েছে, কিন্তু রূপকুণ্ডের ক্ষেত্রে এই তত্ত্ব বেশি দিন টেকেনি। কারণ কঙ্কালগুলোর গায়ে যুদ্ধের কোনো স্পষ্ট চিহ্ন নেই। তলোয়ারের কাঠ, বর্ষার খোঁচা, তীরের আঘাত এর কোনোটাই পাওয়া যায়নি। বরং বেশিরভাগ কঙ্কালেই একটি নির্দিষ্ট জায়গায় আঘাত, মাথার খুলির ওপরের অংশে। এই ধরনের আঘাত যুদ্ধের সঙ্গে মেলে না। এরপর আসে আরেকটি ব্যাখ্যা, মহামারীর তত্ত্ব। ধারণা ছিল হয়তো কোনো সংক্রামক রোগ এই যাত্রাপথে ছড়িয়ে পড়ে আর মানুষ একে একে মারা যায়। কিন্তু এখানেও সমস্যা ছিল। মহামারীতে মৃত্যু হলে হাড়ে সাধারণত এমন আঘাতের চিহ্ন থাকে না, আর এত উঁচু দুর্গম অঞ্চলে একই সময় এত মানুষের মধ্যে রোগ ছড়িয়ে পড়া খুবই অস্বাভাবিক। আরেকটি ধারণা ছিল হয়তো মানুষজন চরম ঠান্ডায় মারা গেছে। হাইপোথার্মিয়া, এই উচ্চতায় যেখানে আবহাওয়া মুহূর্তে বদলায়, এটা অবশ্যই সম্ভব। কিন্তু এখানেও সব প্রশ্নের উত্তর মেলে না, কারণ ঠান্ডায় মৃত্যু হাড়ে নির্দিষ্ট আঘাতের চিহ্ন রেখে যায় না। এই সব তত্ত্ব একে একে বাদ পড়তে শুরু করে। যুদ্ধ নয়, মহামারী নয়, শুধু ঠান্ডাও নয়। তাহলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকদের নজর যায় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, আঘাতের ধরন। কঙ্কালগুলোর মাথার খুলিতে যে আঘাত পাওয়া গেছে তা ছিল গোলাকার, একই রকম, একই গভীরতার। এটা কোনো ধারালো অস্ত্রের কাজ নয়, বরং এটা এমন কিছুর আঘাত যা ওপর থেকে সোজা নিচে এসে লেগেছে। ভারী বস্তু। এখানেই গবেষকরা প্রাকৃতিক দুর্যোগের কথা ভাবতে শুরু করেন, বিশেষ করে উচ্চ হিমালয় অঞ্চলে যে ধরনের দুর্যোগ সবচেয়ে হঠাৎ এবং মারাত্মক, শিলাবৃষ্টি। আজ আমরা শিলাবৃষ্টি বলতে ছোট ছোট বরফের দানা কল্পনা করি, কিন্তু উচ্চ পাহাড়ে শিলার আকার হতে পারে টেনিস বলের সমান, কখনো তার চেয়েও বড়। এই ধরনের শিলা উচ্চতা থেকে পড়ে সরাসরি মাথায় আঘাত করলে মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। আর যদি মানুষ খোলা জায়গায় থাকে, পালানোর সুযোগ না থাকে, তাহলে বিপদ আরও ভয়াবহ হয়। রূপকুণ্ডের অবস্থান ঠিক এমনই এক জায়গায়, খোলা, উঁচু, চারদিকে পাহাড়। এখানে একটি বিষয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কঙ্কালগুলোর অবস্থান। অনেক কঙ্কাল হ্রদের ধারে পাওয়া গেছে, কিছু আবার জলের ভেতরে। এর মানে মানুষগুলো হয়তো আশ্রয় খুঁজতে চেষ্টা করছিল, হয়তো তারা শিলাবৃষ্টি থেকে বাঁচতে হ্রদের দিকে ছুটেছিল। কিন্তু বরফ, ঠান্ডা আর আঘাত সব মিলিয়ে তাদের আর বাঁচার সুযোগ ছিল না। এই ব্যাখ্যাটি প্রথমবারের মতো সব প্রমাণকে একসঙ্গে মেলাতে শুরু করে। আঘাতের ধরন, মৃত্যুর আকস্মিকতা, একসঙ্গে এত মানুষের মৃত্যু। তবু এখানেই গবেষণা থেমে যায়নি, কারণ এখনও একটি বড় প্রশ্ন বাকি ছিল। এই ঘটনাটি একবার ঘটেছিল নাকি বহুবার? এই প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু হাড়ের গঠন যথেষ্ট নয়, জানতে হবে সময়। এই মানুষগুলো কবে মারা গিয়েছিল? একই দিনে, একই শতাব্দীতে, নাকি শত শত বছর ব্যবধানে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা এবার সময়কে মাপার পদ্ধতির দিকে যান, আর সেখান থেকেই রূপকুণ্ড কঙ্কালের রহস্য নতুন এক স্তরে প্রবেশ করে। সময়, সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী। হাড় আমাদের বলে দেয় কিভাবে কেউ মারা গেছে, কিন্তু সময়ই বলে দেয় কবে। আর রূপকুণ্ড কঙ্কালের রহস্যে এই কবে প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষকরা ব্যবহার করেন একটি সুপরিচিত বৈজ্ঞানিক পদ্ধতি, রেডিও কার্বন ডেটিং। এই পদ্ধতিতে জীবের দেহে থাকা কার্বন আইসোটোপ বিশ্লেষণ করে মৃত্যুর আনুমানিক সময় নির্ধারণ করা যায়। রূপকুণ্ডের কঙ্কালগুলো এই পরীক্ষার আওতায় আনা হয় বিভিন্ন ধাপে, বিভিন্ন গবেষণায়। ফলাফল ছিল অপ্রত্যাশিত, কারণ দেখা গেল এই হ্রদের সব কঙ্কাল একই সময়ের নয়, বরং তাদের মৃত্যুর সময়ের মধ্যে শত শত বছরের ব্যবধান রয়েছে। এর মানে রূপকুণ্ড কোনো একদিনের একটি দুর্ঘটনার গল্প নয়। গবেষণায় দেখা যায় একটি বড় দল মারা গিয়েছিল প্রায় খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতকের মধ্যে। এই সময়কালটি গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই এই অঞ্চলে তীর্থযাত্রা বেশ সক্রিয় ছিল। পাহাড়ি পথ দিয়ে মানুষ দল বেঁধে চলাচল করত। এই সময়ের কঙ্কালগুলোতে যে আঘাতের চিহ্ন পাওয়া যায় তা আগেই আলোচিত গোলাকার মাথার আঘাতের সঙ্গে মেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রেডিও কার্বন ডেটিং আরও একটি চমক দেয়। কিছু কঙ্কালের মৃত্যুর সময় এর চেয়ে অনেক পরের, প্রায় 17 শতক থেকে 18 শতক, অর্থাৎ একই জায়গায় ভিন্ন ভিন্ন সময় মানুষ মারা গেছে।
একই রকম পরিস্থিতিতে। এই তথ্য পুরো ঘটনাটির ব্যাখ্যা একেবারে বদলে দেয়। এখন আর বলা যায় না একদল মানুষ একদিন মারা গিয়েছিল, বরং বলা যায় রূপকুণ্ড এমন একটি জায়গা যেখানে বিপদ বারবার ফিরে এসেছে। একই রকম দুর্যোগ, একই রকম পরিণতি। এই পর্যায়ে এসে একটি প্রশ্ন খুব স্বাভাবিক। যদি জায়গাটি এত বিপজ্জনক হয় তাহলে মানুষ কেন বারবার এই পথে এসেছে? এর উত্তর লুকিয়ে আছে মানুষের আচরণে। পাহাড়ি অঞ্চলে তীর্থযাত্রা ছিল শুধু ধর্ম নয়, সামাজিক দায়িত্ব। একবার যে পথ প্রতিষ্ঠিত হয় তা শতাব্দীর পর শতাব্দী ব্যবহার হতে থাকে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সবসময় একই রকম হয় না। হয়তো 10 বছর কিছুই ঘটে না, তারপর একদিন সবকিছু বদলে যায়। একটি হঠাৎ শিলাবৃষ্টি, একটি আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, আর সেই মুহূর্তেই একটি যাত্রা মৃত্যুতে পরিণত হয়। রূপকুণ্ডের অবস্থান এই ধরনের বিপদের জন্য বিশেষভাবে সংবেদনশীল। উঁচু পাহাড়, খোলা জায়গা, চারপাশে প্রতিধ্বনি তৈরি করা শিলা, এই সব কিছু মিলিয়ে শিলাবৃষ্টি এখানে আরও মারাত্মক হয়ে ওঠে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই ধরনের দুর্যোগের আগাম কোনো সতর্কতা থাকে না। এক মুহূর্ত আগে আকাশ পরিষ্কার, পরের মুহূর্তেই বরফের শিলা। রেডিও কার্বন ডেটিংয়ের ফলাফল আরেকটি বিষয় পরিষ্কার করে দেয়। রূপকুণ্ডের কঙ্কালগুলো কোনো গণহত্যা নয়, এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা মানুষের সঙ্গে প্রকৃতির সংঘর্ষ, যেখানে মানুষ বারবার হেরে গেছে। তবে সময় নির্ধারণ করলেও সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কারণ এখনও জানা বাকি এই মানুষগুলো আসলে কারা ছিল। তারা কি সবাই একই অঞ্চলের, নাকি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই পথে এসেছিল? এই প্রশ্নের উত্তর সময় নয়, রক্ত দেয়। কারণ মানুষের শরীরের ভেতরে এমন কিছু চিহ্ন থাকে যা বলে দেয় সে কোথা থেকে এসেছে, কার সঙ্গে তার সম্পর্ক আর তার পূর্বপুরুষদের পথ। এই চিহ্নের নাম ডিএনএ। আর রূপকুণ্ড কঙ্কালের রহস্য এবার সেই স্তরে পৌঁছায় যেখানে হাড় নয়, মানুষের উৎস কথা বলতে শুরু করে। ডিএনএ মানুষের শরীরের ভেতরে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য পরিচয়পত্র। হাড় বলে দেয় কিভাবে কেউ মারা গেছে, কিন্তু ডিএনএ বলে দেয় সে আসলে কে ছিল। আর রূপকুণ্ড কঙ্কালের রহস্যে এই কে প্রশ্নটাই সবচেয়ে অপ্রত্যাশিত উত্তর এনে দেয়। রূপকুণ্ড হ্রদের কঙ্কালগুলোর ওপর ডিএনএ বিশ্লেষণ শুরু হয় আধুনিক জেনেটিক প্রযুক্তির সাহায্যে। এই গবেষণাগুলোতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অংশ নেন। হাড় থেকে সংগ্রহ করা হয় প্রাচীন ডিএনএ, যা হাজার বছর পুরনো হলেও এখনও তথ্য বহন করে। এই বিশ্লেষণের লক্ষ্য ছিল একটি খুব সাধারণ প্রশ্ন: এই মানুষগুলো কোথা থেকে এসেছিল? প্রথম ফলাফলগুলো আশা অনুযায়ী ছিল। অনেক কঙ্কালের ডিএনএ দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর সঙ্গে মিলে যায়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের স্থানীয় মানুষ। এটি তীর্থযাত্রার ধারণার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখানেই গবেষণা থেমে থাকেনি, আরও নমুনা বিশ্লেষণ করা হয়। আর ঠিক তখনই একটি ফলাফল গবেষকদের থামিয়ে দেয়। কিছু কঙ্কালের ডিএনএ দক্ষিণ এশীয় নয়, এগুলো মেলে ভিন্ন এক জনগোষ্ঠীর সঙ্গে। এই জনগোষ্ঠীর জিনগত বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মিলে যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের সঙ্গে। আজকের ভাষায় বললে গ্রিস, ক্রিট বা পূর্ব ইউরোপ সংলগ্ন অঞ্চল। এই তথ্য পুরো ঘটনাটিকে একেবারে নতুন দিকে নিয়ে যায়। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। এই ফলাফল কোনো অনুমান নয়, এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে, যেখানে বহু স্তর বিশ্লেষণ করা হয়েছে। ডিএনএ, রেডিও কার্বন ডেটিং এবং হাড়ের গঠন সব মিলিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়। এর মানে কি? এর মানে রূপকুণ্ড হ্রদের কঙ্কালগুলোর মধ্যে সবাই স্থানীয় ছিল না। কিছু মানুষ হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই পাহাড়ি অঞ্চলে পৌঁছেছিল, এবং তারাও একই পরিণতির শিকার হয়েছিল। এখন প্রশ্ন আসে, এই ভূমধ্যসাগরীয় মানুষগুলো এখানে এলো কেন? গবেষণায় দেখা যায় তারা সম্ভবত একই তীর্থযাত্রার অংশ ছিল না। তাদের মৃত্যুর সময়কাল ভিন্ন, প্রায় 17 থেকে 1800 শতক। এটি ইঙ্গিত দেয় এই দলটি অনেক পরে এসেছে। গবেষকরা এখানে খুব সতর্ক ভাষা ব্যবহার করেন। তারা বলেন এই মানুষগুলো হতে পারে ভ্রমণকারী, বণিক অথবা অভিযাত্রী। কিন্তু তারা ঠিক কেন এসেছিল তা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ইতিহাসের লিখিত নথি এখানে নীরব। তবে একটা বিষয় নিশ্চিত, এই মানুষগুলো একাকী পথচারী ছিল না।
ডিএনএ বিশ্লেষণে দেখা যায় তাদের মধ্যে পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক নেই, অর্থাৎ এটি কোনো পরিবার নয়, বরং সম্ভবত একটি সংগঠিত দল। এই তথ্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে। রূপকুণ্ড কেবল একটি স্থানীয় তীর্থপথ নয়, এটি কোনো এক সময় বৃহত্তর ভ্রমণ নেটওয়ার্কের অংশ হতে পারে, যেখানে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন মানুষ সবাই এই দুর্গম পথে এসেছে। কিন্তু উৎস ভিন্ন হলেও মৃত্যুর ধরন ছিল প্রায় একই: মাথায় আঘাত, আকস্মিক মৃত্যু, দেহের দ্রুত বরফে ঢাকা পড়া। এর মানে প্রকৃতি এখানে কারোর পরিচয় দেখে আঘাত করেনি। এই পর্যায়ে এসে রূপকুণ্ড কঙ্কালের রহস্য আরও গভীর হয়, কারণ এখন এটি শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি মানব ইতিহাসের চলার গল্প। মানুষ কিভাবে অজানার দিকে হাঁটেছে আর সেই পথে কিভাবে প্রকৃতির মুখোমুখি হয়েছে তারই একটি কঠিন প্রমাণ। তবে ডিএনএ বিশ্লেষণ আরেকটি প্রশ্ন রেখে যায়: এই মানুষগুলো একইভাবে সংরক্ষিত হলো কিভাবে? কেন তাদের হাড়, জুতো, কাঠের লাঠি এত বছর পরেও চিহ্ন রেখে গেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রূপকুণ্ডের পরিবেশে। কারণ এই হ্রদ শুধু মৃত্যুর সাক্ষী নয়, এটি প্রকৃতির তৈরি একটি সংগ্রহালয়। বরফ, উচ্চতা আর চরম ঠান্ডা সব মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে সময়ও ধীরে হাঁটে। আর সেই পরিবেশই রূপকুণ্ড কঙ্কালের রহস্যকে আজও আমাদের সামনে স্পষ্ট করে রেখেছে। এই সংরক্ষণ কোনো কাকতালীয় ঘটনা নয়। রূপকুণ্ড হ্রদ এমন এক ভৌগোলিক ও পরিবেশগত অবস্থানে রয়েছে যেখানে প্রকৃতি নিজেই একটি দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এটা কোনো কফিন নয়, কোনো সমাধিক্ষেত্রও নয়, বরং এক ধরনের প্রাকৃতিক আর্কাইভ। এই আর্কাইভের প্রথম উপাদান উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটারেরও বেশি উঁচুতে অক্সিজেনের মাত্রা কম। এই উচ্চতায় ব্যাকটেরিয়া ও পচনকারী অণুজীব স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না। এর মানে দেহের পচন স্বাভাবিক জায়গার তুলনায় অনেক ধীরে ঘটে। দ্বিতীয় উপাদান তাপমাত্রা। রূপকুণ্ড অঞ্চলে বছরের অধিকাংশ সময় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে। এই ঠান্ডা পরিবেশে জৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায়, ফলে হাড়, চামড়া, এমনকি কাপড়ের অংশ দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। তৃতীয় উপাদান বরফ। রূপকুণ্ড হ্রদ বছরের প্রায় পুরোটা সময় বরফে ঢাকা থাকে। বরফ শুধু ঠান্ডা নয়, এটা একটি সিল করা আবরণ। বরফের নিচে চাপা পড়া দেহাবশেষ বাইরের বাতাস, বৃষ্টি এবং জীবাণুর সংস্পর্শ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়। এই বরফ আবার স্থায়ীও নয়। গ্রীষ্মের সময় বরফ কিছুটা গলে, তারপর শীত এলে আবার জমে যায়। এই জমা গলা চক্র দেহাবশেষগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে। নরম টিস্যু নষ্ট হয়, কিন্তু শক্ত অংশ, হাড়, থেকে যায়। এই কারণেই রূপকুণ্ডে শুধু কঙ্কালই নয়, কখনো কখনো জুতো, কাঠের লাঠি, ধাতব বস্তু, এমনকি কাপড়ের টুকরোও পাওয়া গেছে। এই ধরনের সংরক্ষণ সাধারণ পরিবেশে কল্পনাও করা যায় না। এখানে হ্রদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। হ্রদ একটি ছোট, অগভীর হ্রদ। জল খুব বেশি চলাচল করে না। স্থির জল মানে কম অক্সিজেন। কম অক্সিজেন মানে পচনের গতি আরও কম। এই কারণে হ্রদের জলের ভেতরে থাকা কঙ্কালগুলো আরও ভালোভাবে সংরক্ষিত হয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, রূপকুণ্ড কোনো নদী নয়। এখান থেকে কঙ্কাল ভেসে গিয়ে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। সবকিছু একই জায়গায় রয়ে গেছে। ফলে গবেষকরা ঘটনাস্থল সম্পর্কেও একটি তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা পেয়েছেন। এই পরিবেশগত সংরক্ষণই রূপকুণ্ডকে বিশ্বের অন্য অনেক প্রত্নতাত্ত্বিক স্থানের থেকে আলাদা করে। এখানে সময় সবকিছু মুছে দেয়নি, বরং সময় নিজেই প্রমাণগুলো ধরে রেখেছে। এই কারণেই আজ শত শত বছর পরেও গবেষকরা নতুন তথ্য বের করতে পারছেন। কিন্তু এই সংরক্ষণ একটি নতুন সমস্যাও তৈরি করেছে, কারণ কঙ্কালগুলো চোখে দেখা যায়। বরফ গললে পর্যটকরা এগুলো স্পষ্ট দেখতে পান, এবং মানুষের কৌতূহল সবসময় দায়িত্বশীল হয় না। বিগত কয়েক দশকে রূপকুণ্ড ট্রেক জনপ্রিয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে কিছু ক্ষতির ঘটনাও ঘটে। কিছু মানুষ কঙ্কাল নাড়িয়ে দেখেছে, কেউ কেউ ছোট হাড় স্মারক হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই কাজগুলো গবেষণার জন্য গুরুতর সমস্যা তৈরি করে। কারণ একটি কঙ্কাল শুধু হাড় নয়, এটা একটি ডেটা পয়েন্ট।
এর অবস্থান, এর দিক, এর আশপাশের বস্তু সবকিছু মিলিয়েই একটি গল্প তৈরি হয়। যখন এই অবস্থান বদলে যায় তখন গল্পের অংশ হারিয়ে যায়। এই কারণেই ভারতীয় কর্তৃপক্ষ পরবর্তীতে রূপকুণ্ড এলাকায় কিছু সীমাবদ্ধতা আরোপ করে। গবেষণা ছাড়া কঙ্কালে স্পর্শ নিষিদ্ধ করা হয়। এর উদ্দেশ্য একটাই, এই প্রাকৃতিক আর্কাইভ যেন ভবিষ্যৎ গবেষণার জন্য অক্ষত থাকে। এখানেই রূপকুণ্ড একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি ইতিহাসকে শুধু দেখব, নাকি দেখার সঙ্গে সঙ্গে সংরক্ষণও করব? কারণ একবার এই প্রমাণ নষ্ট হলে তার ফিরে আসে না। তবু সংরক্ষণ যতই ভালো হোক, একটি প্রশ্ন এখনও রয়ে যায়। এই মানুষগুলো মরেছিল ঠিক কিভাবে? সেই শেষ মুহূর্তে তাদের শরীরে কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আঘাতের সূক্ষ্ম বিশ্লেষণে, যেখানে একটি ছোট চিহ্ন পুরো ঘটনার দিক বদলে দিতে পারে। এই আঘাতগুলোই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ হাড়ে পাওয়া দাগ কখনো মিথ্যে বলে না। প্রতিটি ফাটল, প্রতিটি ভাঙন একটি ঘটনার সাক্ষ্য বহন করে। রূপকুণ্ড কঙ্কালের ক্ষেত্রে এই দাগগুলো অস্বাভাবিকভাবে একরকম। ফরেনসিক বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ কঙ্কালের আঘাতের চিহ্ন রয়েছে মাথার খুলির উপরের অংশে, পেছনে নয়, সামনে নয়, শরীরের অন্য অংশেও নয়। এই অবস্থানটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় আঘাত এসেছে সোজা ওপর থেকে। এই আঘাতগুলো ধারালো নয়, কোনো কাঠ নেই, কোনো ছেঁড়াও নয়, বরং মসৃণ, গোলাকার, ভাঙনের দাগ। এটা এমন কিছুর আঘাত যা ছিল একসাথে শক্ত এবং ভোঁতা। ফরেনসিক বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ কঙ্কালের আঘাতের চিহ্ন রয়েছে মাথার খুলির ওপরের অংশে, পেছনে নয়, সামনে নয়, শরীরের অন্য অংশেও নয়। এই অবস্থানটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় আঘাত এসেছে সোজা ওপর থেকে। এই ধরনের আঘাত যুদ্ধাস্ত্রের সঙ্গে মেলে না। তলোয়ার হলে কাটের দাগ থাকত, বর্ষা বা তীর হলে ছিদ্র থাকত, কিন্তু এখানে কোনোটাই নেই। এখানে আছে একই ধরনের ভোঁতা আঘাত বারবার। এখন প্রশ্ন আসে, কি এমন বস্তু আছে যা ভোঁতা, ভারী, ওপর থেকে পড়ে এবং একসঙ্গে অনেক মানুষের মাথায় আঘাত করতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকদের নজর যায় আবহাওয়ার দিকে। উচ্চ হিমালয় অঞ্চলে একটি প্রাকৃতিক ঘটনা বিশেষভাবে পরিচিত, প্রলয়ঙ্করী শিলাবৃষ্টি। এটি সাধারণ শিলাবৃষ্টি নয়। এখানে বরফের শিলা ছোট দানা নয়, কখনো কখনো এগুলোর ব্যাস 8 থেকে 10 সেন্টিমিটার বা তারও বেশি। এই ধরনের শিলা যখন উচ্চতা থেকে পড়ে তখন তার গতি অত্যন্ত বেশি হয়। এগুলো মানুষের মাথায় আঘাত করলে হেলমেট ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন মানুষ খোলা জায়গায় থাকে। রূপকুণ্ডের ভূপ্রকৃতি এই ধরনের দুর্যোগকে আরও ভয়াবহ করে তোলে। হ্রদটি অবস্থিত একটি খোলা বেসিনের মতো জায়গায়, চারদিকে পাহাড়, মাঝখানে খোলা স্থান। এই অবস্থায় শিলাবৃষ্টি থেকে পালানোর জায়গা থাকে না। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। তৎকালীন যাত্রীরা কোনো সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করত না। না ছিল মজবুত হেলমেট, না ছিল দ্রুত আশ্রয় নেওয়ার ব্যবস্থা। একটি হঠাৎ শিলাবৃষ্টি তাদের সম্পূর্ণ অসহায় করে দিত। ফরেনসিক বিশ্লেষণে আরও একটি বিষয় উঠে আসে। অনেক কঙ্কালের হাতে বা বাহুতে রক্ষামূলক আঘাতের চিহ্ন নেই। এর মানে মানুষগুলো আঘাতের জন্য প্রস্তুত ছিল না। ঘটনাটি ছিল হঠাৎ এবং দ্রুত। এটি গুরুত্বপূর্ণ, কারণ যদি মানুষ দূর থেকে বিপদ বুঝত তাহলে তারা হাত তুলে মাথা ঢাকার চেষ্টা করত। সেই ক্ষেত্রে হাতের আঘাতের চিহ্ন পাওয়া যেত, কিন্তু এখানে সেই ধরনের চিহ্ন নেই। এর মানে দাঁড়ায় শিলাবৃষ্টি এতটাই আকস্মিক ছিল যে মানুষগুলো প্রতিক্রিয়া জানানোর সময়ই পায়নি। প্রথম আঘাতেই তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তী আঘাতগুলো মৃত্যু নিশ্চিত করে। এই ব্যাখ্যা একটি অদ্ভুতভাবে লোককথার সঙ্গে মিলে যায়। লোকগাথায় বলা হয় আকাশ থেকে বরফের পাথর নেমেছিল। বিজ্ঞান বলে ওই বরফের পাথরই মানুষের মাথায় মারাত্মক আঘাত করেছে। ভাষা আলাদা, ঘটনা সম্ভবত এক। আজকের দিনে বৈজ্ঞানিক মহলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, রূপকুণ্ডে এক বা একাধিকবার প্রলয়ঙ্করী শিলাবৃষ্টি হয়েছিল। এই দুর্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন দল প্রাণ হারিয়েছে। তবে বিজ্ঞান এখানেই থামে না।
কারণ এখন প্রশ্নটা বদলায়, ঘটনাটা কিভাবে ঘটেছিল তা আমরা বুঝতে পারছি, কিন্তু এই মানুষগুলো ঠিক সেই মুহূর্তে কি করছিল? তারা হাঁটছিল, বিশ্রাম নিচ্ছিল, নাকি হ্রদের ধারে ক্যাম্প করছিল? এই প্রশ্নগুলোর উত্তর একক কোনো প্রমাণে নেই। এগুলো খুঁজতে হয় ছোট ছোট ইঙ্গিতে, কঙ্কালের অবস্থান, পাশে পড়ে থাকা জিনিস আর পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক। এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো আমাদের নিয়ে যায় রূপকুণ্ডের গল্পের শেষ স্তরের দিকে, যেখানে বিজ্ঞান, নৈতিকতা আর মানুষের কৌতূহল এক জায়গায় এসে দাঁড়ায়। এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো আমাদের নিয়ে আসে একটি অস্বস্তিকর বাস্তবতার সামনে। কারণ যত বিশ্লেষণই হোক, রূপকুণ্ড কঙ্কালের রহস্য এখনও পুরোপুরি সমাধান হয়নি। কিছু প্রশ্ন আজও খোলা রয়ে গেছে। আমরা জানি এটি যুদ্ধ ছিল না, এটি পরিকল্পিত হত্যাও নয়। আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ এই মৃত্যুগুলোর প্রধান কারণ। কিন্তু আমরা এখনও জানি না এই মানুষগুলো ঠিক কোন মুহূর্তে এই বিপদের মুখোমুখি হয়েছিল। তারা কি হাঁটছিল, নাকি হ্রদের ধারে বিশ্রাম নিচ্ছিল, নাকি রাত কাটানোর জন্য ক্যাম্প করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর হাড়ে লেখা নেই। আরেকটি প্রশ্ন আজও গবেষকদের ভাবায়, মোট কঙ্কালের সংখ্যা কত? যা দেখা যায় তা সব নয়। বরফের নিচে এখনও কিছু দেহাবশেষ লুকিয়ে থাকতে পারে। প্রতিটি শীতে বরফ নতুন করে জমে, প্রতিটি গ্রীষ্মে বরফ নতুন করে গলে। এই প্রক্রিয়ায় নতুন কঙ্কাল ভেসে ওঠে। এর মানে রূপকুণ্ড এখনও তার সব গল্প বলেনি, আর হয়তো কখনো পুরোটা বলবেও না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিছু প্রমাণ নষ্ট হয়ে যাচ্ছে। এখানেই আসে নৈতিকতার প্রশ্ন। একসময় রূপকুণ্ড ছিল একটি নির্জন হ্রদ। আজ এটি একটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। মানুষ আসে, ছবি তোলে, ভিডিও বানায়, কিন্তু প্রতিটি কঙ্কাল একজন মানুষের শেষ চিহ্ন। এটি প্রদর্শনীর বস্তু নয়। এই উপলব্ধি আজ অনেক গবেষক এবং স্থানীয় মানুষ খুব গুরুত্বের সঙ্গে দেখেন। তারা বলেন, রূপকুণ্ডকে ভয় বা কৌতূহলের জায়গা হিসেবে নয়, বরং স্মৃতির জায়গা হিসেবে দেখা উচিত। কারণ এই কঙ্কালগুলো শুধু মৃত্যুর প্রমাণ নয়, এগুলো মানুষের সাহসের প্রমাণ। হাজার বছর আগে, যখন আধুনিক মানচিত্র ছিল না, যখন আবহাওয়ার পূর্বাভাস ছিল না, মানুষ তবু এই পাহাড়ি পথে হেঁটেছে। বিশ্বাসের টানে, কৌতূহলের টানে, অজানার টানে। এবং সেই অজানাই কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। রূপকুণ্ড সেই সীমারেখার কথা মনে করিয়ে দেয়, যেখানে মানুষের সাহস প্রকৃতির শক্তির সামনে নিরুপায় হয়ে পড়ে। এই কারণেই রূপকুণ্ড কঙ্কালের রহস্য শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। প্রকৃতির নিয়ম সবসময় বদলায় না, কিন্তু মানুষ বারবার সেই নিয়ম পরীক্ষা করে। আজ যখন আমরা এই গল্প শুনি বা শোনাই, আমরা আসলে একটি আয়নার সামনে দাঁড়াই। আমরাও কি আজ অজানার দিকে একইভাবে হাঁটছি না? ভিন্ন প্রযুক্তি, ভিন্ন পোশাক, কিন্তু একই মন। রূপকুণ্ড তাই একটি প্রশ্ন হয়ে থেকে যায়। এটি আমাদের জিজ্ঞেস করে, আমরা কি ইতিহাসকে শুধু জানব, নাকি তার কাছ থেকে কিছু শিখব? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে নিজে দেয়, নীরবে। এই প্রশ্নগুলো হয়তো এখনও মাথার ভেতর ঘুরছে। রূপকুণ্ডের কঙ্কালগুলো আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং আমাদের থামিয়ে দেয়, চুপ করিয়ে দেয়। কারণ ইতিহাস সবসময় উত্তর দেওয়ার জন্য তৈরি হয় না। অনেক সময় ইতিহাসের কাজ প্রশ্ন তৈরি করা, আর রূপকুণ্ড সেই ধরনের ইতিহাস। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি যদি সেই যাত্রাপথে থাকতেন, চারপাশে পাহাড়, আকাশ তখনও শান্ত, আপনি কি বুঝতে পারতেন কি আসছে, নাকি বিশ্বাস করতেন সব ঠিক হয়ে যাবে? এই প্রশ্নটা আমাদের সবাইকে ছুঁয়ে যায়, কারণ আজও মানুষ অজানার দিকে হাঁটে, পাহাড়ে না হোক, জীবনের অন্য পথে।
বিশ্বাস নিয়ে, আশা নিয়ে, কিন্তু সবসময় সতর্কতা নিয়ে নয়। এই কঙ্কালগুলো আমাদের এই কথাই মনে করিয়ে দেয়, প্রকৃতি কোনো গল্পের চরিত্র নয়। সে ন্যায় বিচার করে না, সে প্রতিশ্রুতি দেয় না, সে শুধু নিয়ম মেনে চলে। এই অডিও গল্পটি তৈরি করতে গিয়ে একটি বিষয় বারবার সামনে এসেছে। সব প্রশ্নের উত্তর নেই, এবং সেটাই সততার জায়গা। যা জানা গেছে তা এসেছে বৈজ্ঞানিক গবেষণা থেকে, অ্যানথ্রোপোলজি থেকে, ডিএনএ বিশ্লেষণ থেকে এবং আবহাওয়াবিদ্যার তথ্য থেকে। আর যা জানা যায়নি তা আমরা কল্পনা দিয়ে ভরাট করার চেষ্টা করিনি, কারণ ইতিহাসকে সম্মান করার মানে তার সীমা মেনে নেওয়া। রূপকুণ্ড কঙ্কালের রহস্য আজও গবেষণার বিষয়। নতুন প্রযুক্তি এলে, নতুন বিশ্লেষণ এলে হয়তো আরও কিছু জানা যাবে, কিন্তু হয়তো কিছু প্রশ্ন চিরকালই অজানা থেকে যাবে। এই অজানাটাই ইতিহাসকে জীবন্ত রাখে, আর এই জীবন্ত ইতিহাসের সামনে আমাদের একটি দায়িত্বও আছে। যেখানে মানুষ মারা গেছে সেখানে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? রূপকুণ্ডের কঙ্কালগুলো কৌতূহলের বস্তু নয়, এগুলো একজন মানুষের শেষ চিহ্ন। আজ ট্রেকিং জনপ্রিয়, ভিডিও বানানো সহজ, ছবি ভাইরাল হয়, কিন্তু একটি হাড় সরানো মানে একটি ইতিহাসের লাইন মুছে ফেলা। এটা শুধু রূপকুণ্ডের জন্য নয়, সব ঐতিহাসিক স্থানের জন্য সত্য। এই কারণেই গবেষকরা বলেন, দেখুন, জানুন, কিন্তু স্পর্শ করবেন না। ইতিহাসকে সংরক্ষণ করতে হলে প্রথমে তাকে সম্মান করতে হয়। এই গল্প যদি আপনাকে এক মুহূর্তের জন্য চুপ করিয়ে দেয়, তাহলেই এই অডিওর উদ্দেশ্য সফল। আর যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে, মানুষ, বিশ্বাস, প্রকৃতি আর সীমারেখা নিয়ে, তাহলে এই গল্প এখানে থামে না, এটা আপনার ভেতরে চলতে থাকে। যদি আপনি এই ধরনের গবেষণা ভিত্তিক, ধীর গতির, ইতিহাস ভিত্তিক গল্প ভালোবাসেন, তাহলে আপনার প্রতিক্রিয়া এই যাত্রার অংশ। আপনার ভাবনাগুলো মন্তব্যে লিখে যেতে পারেন। এই গল্পে কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটা জানান। এই ধরনের কন্টেন্ট আপনার কাছে মূল্যবান মনে হলে শুনে থাকার জন্য আমাদের সঙ্গে থাকুন। কারণ ইতিহাস একজনের একার নয়, ইতিহাস তখনই বাঁচে যখন মানুষ তা নিয়ে কথা বলে। রূপকুণ্ড কঙ্কালের রহস্য হয়তো আজও সম্পূর্ণ সমাধান হয়নি, কিন্তু এটি আমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। অজানার দিকে হাঁটা মানুষের স্বভাব, কিন্তু সেই হাঁটার সময় শ্রদ্ধা আর সচেতনতা সবচেয়ে বড় সঙ্গী। এই নীরব হ্রদের মতোই কিছু ইতিহাস চুপচাপ থাকে, শুধু শোনার অপেক্ষায়।